সমসাময়িক নানা ঘটনাবলী নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চলতি। সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। আজকে ছুটির দিন শুক্রবার, আমরা বেশ দুটি বিষয় নিয়ে কথা বলতে চাই। চলমান যে সংকট রয়েছে, গ্যাস সংকট, শুরুতে গ্যাস সংকটের বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। ছুটির দিনেও ঘন্টার পর ঘন্টা আমরা দেখেছি যে সিএনজি ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইন, বিশেষ করে সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার এবং অন্যান্য যে গাড়িগুলো রয়েছে গ্যাস দিয়ে যেগুলো চলে, সেই দীর্ঘ লাইন আমরা দেখেছি। আমরা যেটি জানি যে গেল 21 জুলাই থেকে, অর্থাৎ এই চলতি মাসের 21 জুলাই থেকে গ্যাস সংকটের একটি বিষয় আমরা শুরু হয়েছে সেটি জানতে পেরেছি, এবং 10 দিন পেরিয়ে গেলেও কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত গ্যাসের যে সংকট, সেই গ্যাস সংকট কিন্তু এখনো কাটেনি। একেবারে যদি ফিলিং স্টেশন থেকে শুরু করি, যানবাহন থেকে শুরু করে শিল্প কলকারখানা এবং গৃহস্থলে যে রান্নার কাজ, আবাসিক ভবনগুলোতে কোথাও এই সংকট এখনো কাটে নাই। সেই বিষয়টি আমরা একটু আলোকপাত করতে চাই। আমরা আজকেও দেখেছি যে শুক্রবার যদিও ছুটির দিন, আজকে কিন্তু দেখেছি যে দীর্ঘ লাইন ছিল, বিশেষ করে বিভিন্ন জায়গায় তেজগাঁও বা সেই অন্যান্য অঞ্চলগুলোতে যে গ্যাস পাম্পগুলো রয়েছে সেখানে দীর্ঘ লাইন ছিল, এবং বেশ কিছু গ্যাস পাম্প আমরা দেখেছি যে বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ যে পর্যাপ্ত গ্যাস মিলছে না, সেই পর্যাপ্ত গ্যাস না মেলার কারণেই কিন্তু আমরা দেখেছি যে বন্ধ হয়ে গিয়েছে, এবং গ্রাহকদের মধ্যে একটা ক্ষোভ দেখেছি, হতাশা দেখেছি, এবং সেটি তারা বলছিলেন যে পর্যাপ্ত গ্যাস তারা পাচ্ছে না। আগে যেখানে 200 থেকে 250 টাকার গ্যাস মিলতো, সেটি এখন তারা অনেকেই 60, 70, 80 টাকার গ্যাসও পাচ্ছেন, এবং সেটি দিয়ে 1 ঘন্টা বা 2 ঘন্টা চালানোর পর আমরা সিএনজি চালক যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলছিল যে 60, 70, 80 টাকার গ্যাস তারা পাচ্ছে, এবং সেটি ঘন্টা দুয়েক পর আবারও তাদেরকে কোনো না কোনো একটি ফিলিং স্টেশনে গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে। এমন অবস্থায় তাদের আয় রোজগার কমে গিয়েছে, এবং তারা সারাদিনে আগে যে ভাড়া আদায় করতেন সেটিও কিন্তু কমে গিয়েছে আমরা দেখেছি, এবং সেটির কারণে তারা একটা হতাশা প্রকাশ করেছেন, এবং তাদের মধ্যে ক্ষোভ ছিল যে কবে নাগাদ এই গ্যাসের সমস্যার সমাধান হবে সেই আদৌ তাদের কিন্তু জানা নেই। আমরা জেনেছি যে মহেশখালীতে, কক্সবাজার মহেশখালীতে যে এক্সিলারেট এনার্জি ভাসমান এলএনজি টার্মিনাল ছিল দুটি, সেখানে একটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, এবং এরপরেই সেই সংকট দেখা দিয়েছে, এবং আমরা দেখেছি যে সেটি সংকট মোকাবেলা বা সেটি ঠিক করার জন্য, যান্ত্রিক ত্রুটি ঠিক করার জন্য কিন্তু যুক্তরাজ্য থেকে 3 জন প্রকৌশলী ইতিমধ্যে বাংলাদেশে এসেছেন এবং তারা কাজও শুরু করেছেন। তবে সেটি কবে নাগাদ ঠিক হবে সেটি এখনও বলা মুশকিল। এই যে সংকট চলছে, এই সংকটের কারণে প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাসের যে সরবরাহ সেটি কমে গিয়েছে, অর্থাৎ দৈনিক 450 মিলিয়ন ঘনফুট কমে যাওয়ার ফলেই আমরা দেখেছি যে শিল্প কারখানা থেকে শুরু করে যানবাহন এমনকি বাসাবাড়িতেও গ্যাসের যে সংকট, সেই সংকটটি বাড়ছে। এর মধ্যেই আমরা আরেকটি হতাশাজনক খবর পেয়েছি, যেটি পেট্রোবাংলা এই সংকটের মধ্যেও বিদ্যুৎ উৎপাদন এবং যানবাহনের যে গ্যাস সেটির দাম বাড়ানোর একটি প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের ফলে কিন্তু বিষয়টিকে মরার ওপর খাঁড়ার ঘা বলা যেতেই পারে, কেননা ভর্তুকির চাপ কমাতে বিদ্যুৎ উৎপাদন ও যানবাহনে ব্যবহৃত যে সিএনজি গ্যাসের উপর যে বাড়তি দাম আরোপ করতে যে পরামর্শ বা প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা, এতে করে কিন্তু আমরা দেখছি যে সেটি বাড়তি আরও চাপ ফেলবে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুতের বিল বেড়ে যাওয়া, কিংবা জনমানুষের যে উপরে একটি বাড়তি চাপ, বাড়তি বিলের একটি প্রেশার, সেটি আমরা দেখছি যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর মধ্যে আমরা জানতে পেরেছি বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ঘনমিটার গ্যাসের দাম 16 টাকা থেকে 25 টাকা বাড়ানোর প্রস্তাব এসেছে। জানি না সেটি আসলেই বাস্তবায়ন হবে কিনা, তবে এরকম একটি সুপারিশের কথা শোনা যাচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে, এবং সিএনজির দাম 43 টাকা থেকে বাড়িয়ে 65 টাকা করার প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। এই প্রস্তাবনা যদি বাস্তবায়ন হয়, সেক্ষেত্রে আমরা দেখছি যে সিএনজি ভাড়া বেড়ে যেতে পারে, মানুষের যাতায়াত খরচ বেড়ে যেতে পারে, এবং বাজার ব্যবস্থাপনার উপরে একটি চরম নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে, এমন একটি ধারণা কিন্তু করা হচ্ছে, বিশেষজ্ঞরাও বলছেন। এবং আমরা অনেক বিশেষজ্ঞের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই যে আমদানি নির্ভরতা, গ্যাসের আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে বাংলাদেশের যে অভ্যন্তরীণ অফশোর অনশোরে যে গ্যাস ক্ষেত্র রয়েছে, সেই গ্যাস ক্ষেত্র থেকে সেখানে উত্তোলন করা বা গ্যাস কূপ খনন করার যে বিষয়টি, সেই বিষয়গুলোতে সরকারকে জোর দিতে হবে, এবং সরকার বিভিন্ন সেমিনার, সভা সেমিনারে কিন্তু সরকারের যারা বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের যারা মুখপাত্র রয়েছেন বা মন্ত্রী প্রতিমন্ত্রীরা যারা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন সময় অভিযোগ করেছিলেন যে
গেল সরকারের আমলে এই গ্যাস কূপগুলো খনন করা হয়নি বা সেখান থেকে গ্যাস উত্তোলনের পর্যাপ্ত যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা জোরদার করা হয়নি এবং বাড়তি একটি চাপ ছিল তাদের বিদ্যুৎ বিলের চাপ, নানান চাপ নিয়ে তারা এখন সরকার গঠন করেছে এবং এর সাথে এই যে সংকট সেই নতুন সংকটটি যুক্ত হয়েছে। এর ফলেই কিন্তু দেখা যায় যে তারা এই বারবার আশ্বাস দিচ্ছেন যে সময় লাগবে, এটি একদিনের সমস্যা নয় এবং সমাধানও একদিনে আসবে না। এই বিষয়গুলো কিন্তু আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবারই জানতে পেরেছি। তবে এই যে ভাসমান যে এলএনজি টার্মিনাল সেটি ঠিক হয়ে গেলে হয়তো কিছুটা চাপ কমতে পারে এমন ধারণা করছেন এবং তার ফলে বাসা বাড়িতে কিংবা যানবাহনে যে সিএনজি গ্যাসের যে সরবরাহ সেটি স্বাভাবিক হবে বলে এমন একটি ধারণা করছেন। আমরা আজকে শুক্রবারও দেখেছি বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু দীর্ঘ লাইন ছিল এবং যারা স্বাভাবিক সময়ে যেভাবে গ্যাস পেতেন সেটি কিন্তু পাচ্ছেন না এবং তাদের মধ্যে আমরা ক্ষোভ দেখেছি, হতাশা দেখেছি এবং তারা সমাধানের জন্য বারবার তাগাদা দিচ্ছিলেন, কিন্তু সমাধানটি আসলে কবে আসবে সেটি বলা মুশকিল। বিদ্যুৎ কেন্দ্রেও যে গ্যাস ব্যবহার হয় সেটির দাম বাড়ানোর যে কথা সেটিও বললাম আমি। এই দাম বাড়ানোর যে প্রস্তাব সেটি যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে আমরা দেখছি যে একটি বাড়তি চাপ পড়বে, সেটি নিঃসন্দেহে বলা যায়। এটি ছিল গ্যাস সরবরাহ বা যে প্রভাব, যে কম সরবরাহের যে প্রভাব সেই প্রভাবের কথা। আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আজকে শুক্রবার, ছুটির দিন, বাজার দরের অবস্থা। আমরা জানি যে বাজার দর, আমরা প্রতি শুক্রবারই বাজার দরের বিষয়গুলো নিয়ে গণমাধ্যম কিন্তু প্রতি শুক্রবারই একটি বাড়তি নজর থাকে বাজারের দিকে। প্রতি সপ্তাহের যে বাজার, সেই বাজারে দাম কেমন বাড়লো, দাম কেমন কমলো, সরবরাহ কেমন, সেই বিষয়গুলো কিন্তু উঠে আসে গণমাধ্যমে। সেই জায়গা থেকে আমরা এক সপ্তাহের ব্যবধানে আজকে দেখেছি যে অনেকগুলো সবজির দাম একেবারে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। অর্থাৎ যানবাহনের উপরে একটু প্রভাব পড়েছে, গেল কিছুদিন আগে কিন্তু বন্যার একটি প্রভাব ছিল, সেই প্রভাবগুলোর কারণে আমরা দেখছি যে সরবরাহ কমে যাওয়ার ফলে বাজারে সবজি, কাঁচামরিচ এসবের দাম কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমরা আজকে বাজার ঘুরে যেটি দেখতে পেয়েছি যে কাঁচামরিচের দাম কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে, যেটি গত সপ্তাহেও কম ছিল কিছুটা, সেটি 200 বা আমরা দেখছিলাম সেঞ্চুরি করেছিল, অর্থাৎ আমরা 100, 150, 200 এরকম দেখছিলাম। আজকে কিন্তু সেটি প্রায় 400 টাকায় উঠে গিয়েছে। 340 থেকে 400 টাকায় কাঁচামরিচ বিক্রি হচ্ছে, অর্থাৎ কাঁচামরিচের যে ঝাঁজ সেই ঝাঁজে কিন্তু দিশেহারা অবস্থা ক্রেতাদের। আমরা কাঁচামরিচ ছাড়াও অন্য যে সবজিগুলো দেখছি এবং সেগুলোর দাম কোনোটি 70 থেকে 80 টাকার নিচে নেই। অর্থাৎ এ থেকে বোঝাই যাচ্ছে যে কাঁচা বাজারের উপরে কিন্তু একটা বাড়তি চাপ পড়েছে এবং সেটি ভোক্তাদের উপরে নিঃসন্দেহে একটি বাড়তি চাপ তৈরি করেছে। কেননা মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মানুষের যে সামান্য কাঁচা বাজারের যে চাহিদা সেটিও এখন দেখছি যে নাগালের বাইরে চলে যাচ্ছে। মাছ মাংস বা অন্যান্য যে আমিষের সেটি আসলে দূরের কথা, সবজির বাজারেই তারা কিনতে হিমশিম খাচ্ছেন। সবচেয়ে বেশি চড়া আমরা দেখেছি আজকে বেগুন এবং বরবটি, সেগুলো বিক্রি হচ্ছে 100 টাকার উপরে, অর্থাৎ 110 থেকে 120 টাকা দামে। এবং একটি নিম্ন মধ্যবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবার যারা শুধু সবজি খেয়ে দিন কাটাতে চান বা প্রতি সপ্তাহের প্রতি পদেই তাদের খাবারের পাতে একটুখানি সবজি তুলবেন, সেটিও কিন্তু একেবারে অসম্ভব হয়ে যাওয়ার দশা। কাঁচামরিচ যেখানে 400 টাকা কেজি, সেখানে আর অন্যান্য যে সবজি কিনবে তারা সেটি কিনতে কিন্তু দিশেহারা অবস্থা। আমরা বর্ষাকালীন যে সবজিগুলো রয়েছে, কাঁকরোল কিংবা করলা, সেটিও 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। আমরা সবজির বাজার ছেড়ে যদি একটু ব্রয়লার মুরগি বা আমিষের দিকে যেতে চাই, ব্রয়লার মুরগি আমরা দেখছি যে 180 থেকে 190 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী মুরগি যেটি রয়েছে সেটি 320 থেকে 340 টাকায় বিক্রি হচ্ছে। সেই সঙ্গে আমরা দেখছি যে ডিম এবং চালের বাজারও কিন্তু চড়া, অর্থাৎ সাধারণ মানুষ যারা মুরগি কেনার বা মাছ মাংস কেনার সামর্থ্য নেই বা সামর্থ্য কম, তারা একটু হয়তো বা সবজির পাশাপাশি একটুখানি ডিম কিনতে চায়, সেই ডিম কেনার যে পরিস্থিতি সেটিও কিন্তু এখন বাজার চড়া, ডিম কেনার পরিস্থিতিও কিন্তু অনেকের হাতে নাগালের বাইরে চলে যাচ্ছে। সেই সাথে বলছিলাম চালের বাজারেও কিন্তু বেশ দাম বেড়েছে এবং চড়া বাজার, অর্থাৎ চাল, ডাল, ডিম, সবজি, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো কিনবেন আপনারা যারা একেবারে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদের নাভিশ্বাস অবস্থা। এই অবস্থায় আমরা দেখছি যে বাজার করা একেবারে তাদের জন্য অসম্ভব হয়ে পড়ছে। তার উপরে রয়েছে গ্যাসের সংকট, অর্থাৎ আমরা দেখেছি যে রান্না বান্না করার কিন্তু একটি
চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ঢাকার বিভিন্ন অঞ্চলে একেবারে মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর থেকে অনেক জায়গায় আমরা কয়েকদিন ধরে ঘুরেছি। গণমাধ্যম কর্মী হিসেবে আমরা খোঁজ নিয়েছি, খবর নিয়েছি। চুলা জ্বলছে না, সেখানে রান্না হচ্ছে না। শুধু ঢাকার বাইরে না, এই গ্যাস সংকট কিন্তু ঢাকার বাইরেও আমরা দেখছি। ঢাকার মধ্যে না, ঢাকার বাইরেও দেখছি। রাজধানীর বাইরে আমরা ময়মনসিংহ, বরিশাল থেকে শুরু করে সিলেট, মৌলভীবাজার বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে গ্যাসের সংকট। সেখানে মানুষের যারা গাড়ি ঘোড়া চালান, সিএনজি চালিত সেই গাড়ি ঘোড়া কিন্তু চলছে না। ধীরে ধীরে সেই মানুষের ভোগান্তি বাড়ছে। অন্যদিকে রাজধানীতে আবাসিক বাসাবাড়িতে গ্যাসের সংযোগ নেই, রান্না হচ্ছে না। অন্যদিকে বাজার দর বেশি। সব মিলিয়ে মানুষের মধ্যে একটা নাভিশ্বাস অবস্থা বিরাজ করছে এবং এই যে সংকট, সেই সংকট থেকে কবে নিস্তার পাবেন সাধারণ মানুষ, সেই প্রশ্নগুলো কিন্তু তাদের ছিল এবং তারা আক্ষেপ করেন, তারা ক্ষোভ প্রকাশ করেন এবং তারা সমাধান চান। এই ধরনের সমস্যা কবে শেষ হবে, কবে তারা সেই সমস্যা থেকে মুক্ত পাবেন এবং সেই সংকট থেকে মুক্তি পাবেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি তাদের কথার মধ্যে উঠে এসেছে। আমরা যখন তাদের সাথে কথা বলতে যাই, তাদের প্রতিক্রিয়া জানতে চাই, তারা কিন্তু সেটি বলেন যে বারবারই তো গণমাধ্যমকে আমরা জানাই এই সমস্যাগুলোর কথা, কিন্তু সমাধান তো আসে না। গ্যাস সংকটের সমাধান কবে মিলবে, কিংবা বাজার দরের যে মূল্যস্ফীতি, সেই মূল্যস্ফীতি কবে কমবে, সেই প্রশ্নগুলো কিন্তু আমরাও রেখে যেতে চাই। এবং দর্শক যারা দেখছিলেন এতক্ষণ এবং যাদের কাছ থেকে আমরা সেই প্রশ্নগুলো পেয়েছি, সেই প্রশ্নগুলোই রেখে যেতে চাই যে কবে এই সংকটের সমাধান হবে, সেটি আমাদেরও জানা নেই। নিশ্চয়ই গ্যাস সংকট এবং বাজার দরের যে মূল্যস্ফীতি, সেই সংকটগুলো কেটে যাবে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখন টিভির সাথেই থাকুন।